অসীম চলে যাওয়া এই রাস্তা, গন্তব্যের ওই পাহাড়, হাতের মুঠোয় হঠাৎ পেয়ে যাওয়া, এটা কেবল হতে পারে উত্তরবঙ্গে। এখানকার নদীর পথ চলা হতে পারে আঁকাবাঁকা, অথচ তার সৌন্দর্য অফুরন্ত। দিন থেকে রাত এই যেন কোনো অজানা আলোকবর্ষে এসে হাজির। উত্তরবঙ্গে প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ এই একই প্রমাণ দিতে তৎপর। বর্ষার সময়কে বেছে নিয়ে আমাদের চলে আসা তাই উত্তরবঙ্গে। প্রশ্ন, কেন বর্ষায়? তার উত্তর যেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে বোঝাতে এসেছে এই নয়নাভিরাম দৃশ্য। সমতলের ছোঁয়াতে হয়তো কিছু ব্যস্ত হতে শিখেছে পাহাড়, কিন্তু তাও তার মধ্যে এখনো রয়েছে সেই খুঁজে চলা স্নিগ্ধতার প্রাপ্তি। নামটা পরিচিত, জায়গা শিটং, তাতে কি হয়েছে? আমার এখানকার পাওয়া অভিজ্ঞতা যে সম্পূর্ণ ভিন্ন, তা ক্রমশ প্রকাশ্য। আমাদের যাত্রা শুরু জলদাপাড়া যুব আবাস থেকে। 124 কিলোমিটার আনুমানিক দূরত্ব। গুগল দেখাচ্ছে সময় লাগবে 3 ঘন্টা 3 মিনিট। এই সিরিজ যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলা, এইবার আমরা আমার বন্ধু সৌরভের 4 চাকা করে প্রথম কলকাতা থেকে ডুয়ার্স এবং তারপর চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। সকালের খাওয়া দাওয়াটা সারা হয়েছিল রাস্তার পাশে থাকা একটি হোটেল থেকে। সঠিক জায়গাটি আমার জানা ছিল না, তাই নামটা বলতে পারলাম না, কিন্তু খাবারের স্বাদ ভালোই ছিল। বর্ষায় এসেছিলাম, তার রাস্তা কেমন ছিল? শব্দ যখন না জানান দেয় পরিস্থিতির আসল রূপ সম্পর্কে, সত্যতা তখন কি চোখে দেখা হয়তো কিছুটা বিশ্বাস জাগালেও জাগাতে পারে। কালীঝোড়া ড্যামের রাস্তা ধরে এগোলে প্রথমে পড়বে লাতপাঞ্চার এবং তারপর শিটং। অনেক পর্যটক এই লাতপাঞ্চারে থাকাও পছন্দ করে থাকেন, যেহেতু এই জায়গাগুলি জনসমাগম থেকে দূরে। এছাড়া নিরালা নীরব পরিবেশ রয়েছে এই ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামগুলিতে। নির্জনতা যাদের পছন্দ তাদের এই প্রান্তর নিরাশ করবে না। শিটংয়ে থাকা আমাদের হোমস্টের পথে রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা এবং জনপ্রতি প্রবেশমূল্য 20 টাকা দিয়ে চলে আসলাম ভিউ পয়েন্টে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে থাকা এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে দেখা যায় 360 ডিগ্রি উপত্যকা ভিউ। নিচে বয়ে চলা তিস্তার প্রতিটি বাঁকের ঝকঝকে স্বপ্নময় অভিজ্ঞতা। একটু মনের ক্যানভাসে ছবি আঁকলে দেখা মিলবে সামনের পাহাড়ে কবিগুরুর মুখের প্রতিচ্ছবি। পাহাড়ের একটু সুউচ্চ চূড়াতে দাঁড়িয়ে স্বপ্নিল জগতের নিদারুণ দর্শন, তাই পর্যটকের আকর্ষণে বর্তমানে এই অহলদারা ভিউ পয়েন্ট।
পর্যটকের জনসমাগমকে মাথায় রেখে তৈরি হয়েছে ছোটখাটো জলযোগ থেকে টুকটাক খাবারের স্টল স্থানীয়দের উৎসাহে। চা, কফি, অমলেট, গরমাগরম মোমো, এই সবই মিলবে ইয়াপে সাবজি। চোখ জোড়ানো এই ঠিকানায় একটা রাত চাইলে কাটানো যেতেই পারে পরিবার পরিজনকে নিয়ে। ব্যবস্থা কি দারুণ সব কটেজ দেখলাম এই ভিউ পয়েন্টের মাথায়। আরও নতুন বেশ কিছু তৈরি হচ্ছে। সকালে একটা সূর্যোদয় সহযোগে কাঞ্চনবাবুর দর্শন চাওয়া পাওয়ার চাহিদা মেটাবে তা নিয়ে যে বিন্দুমাত্র অবিশ্বাস নেই। তবে কৌতূহল অবশ্য থেকে যাবে আরও কি কি দেখা যাবে এখানে রাত্রি যাপন করলে। সেলপুহুলের অহলধারা ভিউ পয়েন্টে থাকা ব্রিটিশ সময়কালের সেই গাছগুলো না হলেও সিংকোনা গাছ অবশ্যই দেখার একটা আবশ্যক জিনিস। ঘণ্টাখানেক সঙ্গে অহলধারা ভিউ পয়েন্ট ও এখানে কাটানো মুগ্ধতাকে নিয়ে এগিয়ে চলা। যেহেতু হোমস্টে চলতি পথে এই জায়গা বিশেষ, তাই আমরা এগুলো পরিদর্শন করেই হোমস্টে পৌঁছাবো ঠিক করে নিয়েছিলাম। চলতি পথে আরও একটি পর্যটক জায়গা নামথিং পুখরি। স্থানীয়দের কাছে এই পুখরি বা জলাশয়টি খুবই পবিত্র বলে মানা হয়। আর প্রাকৃতিক সৌন্দর্যতার দিক তুলে ধরলে চারপাশে পাইন গাছের মাঝখানে জলশূন্য বর্তমানে এই পুখরি পরিপূর্ণ শান্তির অফুরন্ত রূপ। এখানে দেখা যায় স্যালামান্ডার, যা ডাইনোসরের সময়কালের। তাই আদিম সভ্যতার সাথে বর্তমানের এই পুখরির অভাবনীয় যোগাযোগ রয়েছে। পুখরির সামনে রয়েছে হনুমানজির একটি উচ্চ মূর্তি, জায়গাটির ধার্মিক নীরবতার ইঙ্গিত দেবার জন্য। রাস্তাপথে দেখা স্থান আর বিশেষ কিছু নেই, তাই এবার অগ্রসর আমাদের হোমস্টের দিকে। চা বাগান, ছোট্ট জনসমাগম নিয়ে এই সিটং, আর তার ওই যে চা বাগানের কোলে থাকা রূপকথার মতো কটেজগুলি, তার মধ্যেই একটি আমাদের হোমস্টে। হোমস্টের উপরের তলায় ছিল আমাদের রুম। রুমে ঢুকেই বাঁহাতে একটা বেড। রুমটা ভালোই বড় আর সুসজ্জিত। বসার জন্য দেয়া আছে দুটি চেয়ার, আর এদিকে রয়েছে আরও একটি বেড। এবং এই বেডের পাশের জানালার পর্দার ওপারে আছে একটা মন মাতানো চা বাগানের দৃশ্য। চা বাগানের সবুজ রং যেন আমাদের ঘরের ভিতরের সাদামাটা ছবিটাকে বিলাসিতাতে ভরিয়ে আড়ম্বর প্রিয় করে তুলেছে। রুমে দুটি বেড মিলিয়ে 4 জন অনায়াসে থাকা সম্ভব। হোমস্টের রুম থেকে বেরোনো মাত্রই অজানা অচেনা মেঘেদের একটা দল সামনের পাহাড়ের কোনো গোপন রূপকে ঢেকে রেখে যেন কোনো সৌন্দর্যের লুকোচুরি খেলছে আমাদের সাথে। ক্রমে আধো আধো ছবিটাও আবৃত হলো মেঘেদের ঘেরা টোপে। রুমের বাথরুমটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট সাথে আয়না, বেসিন ও গিজারও দেয়া আছে। হোমস্টের সামনে একটা ছোট্ট বাগানে রয়েছে সময় কাটানোর জন্য বসার ব্যবস্থা। সন্ধ্যার জন্য রয়েছে এই মনোরঞ্জন। ঝলসানো আগুন ও মাংসের স্বাদ নেয়ার যেতেই পারে। এখন সময় দুপুরের ভোজবাড়ির স্বাদ নেয়ার। বলা যেতে পারে ঘরোয়া পরিবেশন। লম্বা সরু বাঁশকাঠি চালের ভাত, আলু ভাজা, ভেন্ডি আলুর একটা সবজি, পাঁপড় ভাজা ও সাথে ঘন ডাল। দুপুরে পরিবেশন করা হয় ডিম অথবা মাছ। আমাদের জন্য ছিল এই লোভনীয় ডিম কষা। খাবারের দেখনদারি তো ভালোই। খেতে কেমন ছিল সেই স্বাদ যখন আমি নিতে বসেছি, সাথের দলের সদস্যরা প্রায় পাত চেটে পুটে সাবার করতে মাঝপথে।
আমার ভিডিও ছবি তুলতে গিয়ে সেই প্রতিযোগিতায় সবে যাত্রা শুরু। দুপুরের খিদে মেটাতে সাদামাটা ঘরোয়া অথচ ভালো স্বাদের খাবার বলতে যেটা বোঝায়, এই হোমস্টের খাবারে ঠিক তেমন খোঁজ রয়েছে। আমি বেশ অনেকদিন পর ডিম কষা খেলাম, আর তাই হয়তো কিনা জানি না, ডিম কষাটা ছিল এই পরিবেশনের বিরাট কোহলি। জাস্ট অসম্ভব, আর এটা মনে হয় পাহাড়েই সম্ভব। বাঙালিকে বুঝতে গেলে দুপুরে পেটে ভাত আর চোখে ঘুম, আর তার ব্যতিক্রম করে এই জায়গার বিশেষত্ব, আমরা হাঁটা পথে চললাম গ্রামটা ঘুরে দেখতে, কোনো গাড়ি ঘোড়ার প্রয়োজন নেই। সারাদিনের পরিশ্রম শেষ, আর এবার আজকের জন্য বিশ্রাম নিতে যে যার বাসায় ফিরছে চা বাগানের কর্মীরা। গ্রামের শান্ত প্রকৃতিতে ভেসে আসছে কাছ থেকে পাখিদের ডাক, সেটা বাদ দিলে নিঃশব্দ চারপাশ। মাঝে মধ্যেই পাস করছে ট্যুরিস্ট গাড়ি, উপরে আরও কয়েকটি হোমস্টে রয়েছে, হয়তো তাদের আজকের আস্থানা সেখানেই। হঠাৎ শুরু হলো ক্ষণিকের জন্য ইলশেগুড়ি বৃষ্টি। বৃষ্টির পর সবুজ চা বাগান রূপ নিল ঘন সবুজে। दीदी मोनेस्ट्री कितना दूर है इधर से? वो सामने वाला। হাঁটার পথে পড়ল এই সিঁড়ি, যেটা দিয়ে গেলে পৌঁছে যাওয়া যায় একটি বুদ্ধ মূর্তির কাছে, যেখানে যাওয়া হয়েছিল পরের দিন সকালে। আবারও হঠাৎ কালো মেঘের দলে ঝরে পড়ল বৃষ্টিধারা এই পাহাড়ি গ্রামে। প্রায় আমাদের অপ্রত্যাশিত গন্তব্য ওই মনাস্ট্রিতে যেতে হবে, আর তার মাঝপথে এই দাঁড়ানো, কারণ এই বৃষ্টি। বৃষ্টি না থামায় ছাতা মাথায় দিয়ে চললাম মনাস্ট্রির দিকে। তারলঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি 1831 সালে প্রতিষ্ঠিত। প্রায় 200 বছরের কাছাকাছি পুরাতন এই মনাস্ট্রি। মনাস্ট্রির আরও এক নাম লঙ্ঘ পেলিং গুম্ফা। আপার ঘালেতার সিটংয়ে অবস্থিত এই মনাস্ট্রি ছোট গুম্ফা নামে পরিচিত। 200 বছরের আগের সময়কালে মাটি ও পাথরের ব্যবহারে এই গুম্ফা তৈরি হয়েছিল, অবশ্য কাঠের ব্যবহার লক্ষ্য করা যায়। বুদ্ধিস্টদের 13টি পবিত্র বই রয়েছে এই মনাস্ট্রির ভেতরে, যেই বইগুলোকে স্থানীয়রা বুমথেলি বলে থাকে। বইগুলো লেখা হয়েছে স্থানীয় ঘাস ও প্রাকৃতিক রঙের ব্যবহারে। বহু পুরাতন এই মনাস্ট্রিকে 2016 এবং 2018 সালে নবরূপদান দেয়া হয়।
বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমায় 3 দিন ধরে মনাস্ট্রিতে পূজা আরাধনা হয়ে থাকে। লেপচা জনজাতি এই গুম্ফার দেখাশোনার দায়িত্বে থাকলেও বর্তমানে শিটংয়ের সোশ্যাল একটি গ্রুপ মনাস্ট্রির দেখভালের দায়িত্বে আছে। মনাস্ট্রির চারপাশে বৌদ্ধিস্ট পতাকার ধর্মীয় অনুভব, সংলগ্ন চর্তেনগুলির বিস্ময়কর মুগ্ধতা জায়গাটিকে আরও রোমহর্ষক করে তুলেছে। মনাস্ট্রির পরিক্রমা এখানকার মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বেরোলাম মনাস্ট্রির বাইরে। মনাস্ট্রির সামনের এই পাহাড়ে রয়েছে আই লাভ শিটং লেখা সেলফি ভিউ পয়েন্ট। গন্তব্য এখন সেখানেই। এখান থেকে সামনের পাহাড়ের এই ভালো দৃশ্য উপভোগ্য, যদিও আমার এখানে অতটা ভালো লাগলো না, কারণ যে হোমস্টেতে আমরা এসে উঠেছি সেই জায়গার উচ্চতা এখানকার থেকে আরও 100 ফুট মতো বেশি, তাই সেখানকার ভিউটা কেমন তা ক্রমশ প্রকাশ্য আপনাদের কাছে। এখানে ভিউ পয়েন্ট লাগোয়া কিছু ভালো হোমস্টে রয়েছে দেখলাম, চাইলে এখানেও থাকতে পারেন। সূর্যাস্তের সময়ে এখনো কিছুটা দেরি আছে, অথচ আবারও অজানা মেঘেদের দলের ভিড়ে আমাদের চারপাশ অন্ধকার, হয়তো বৃষ্টি আর কিছুক্ষণের অপেক্ষায়। তাড়াতাড়ি পা চালিয়ে চলে আসলাম হোমস্টেতে। মেঘেদের খেলায় দেখা হলো হোমস্টে থেকে, সূর্যাস্ত হলো না দেখা। ধোঁয়া না উঠলেও গরমাগরম পেঁয়াজের পকোড়া ও ছ্যাঁকা লাগা চায়ের পেয়ালাতে চুমুক দেওয়ার সময় হয়ে এসেছে সন্ধ্যার শুরুতে। এবং সঙ্গে আমাদের ছিল সামনের বিন্দু বিন্দু আলোর ঝিকিমিকিতে অপার্থিব নিবিড় নিস্তব্ধতাকে আলিঙ্গন করে জ্বলতে থাকা সামনের পাহাড়ের জনজাতির কৃত্রিম নক্ষত্র জগৎ। পাহাড়ের রাত্রিকালীন সময়টা একটু তাড়াতাড়ি যেন ক্ষুধার্ত হয়ে ঘুমোতে যাওয়ার ইঙ্গিত দেয়। মেঘবিতান হোমস্টেতে আমাদের নৈশভোজ, হ্যাঁ ভোজই ছিল, ভাত রুটি যেটা ইচ্ছা নেওয়া যাবে, সাথে ছিল একটা ফুলকপি আলু সবজি এবং পাহাড়ি পদ্ধতিতে রাঁধা পাহাড়ি চিকেন কষা। সামনের কাল্পনিক দৃশ্য তো ছিলই, এর সাথে খাবারের স্বাদ সত্যিই দারুণ ছিল এবং তার নেপথ্যে ছিল প্রশান্ত দা, দক্ষিণবঙ্গের লোক, এখন অবশ্য হোমস্টের খাবারের দায়িত্বভারে প্রতি রান্নাতে চমক লাগাচ্ছে। হোমস্টে থেকে রাত্রির অন্ধকারটা যেমন রোমহর্ষক, পাল্লা দিয়ে সকালটা ঐশ্বর্যের আন্তরিকতায় ভারাক্রান্ত।
আমাদের হোমস্টের একটু ওপরে রয়েছে এই গুরুং হোমস্টে। এই শিটংয়ের আরও একটু উচ্চতায় থাকা আরও একটি হোমস্টে। সকালে হাঁটা পথে পথ চলা শুরু করলাম। গন্তব্য গুরুং হোমস্টে। পাহাড়ে চড়াইটা করতে হয় একটু বিশ্রামের সঙ্গে। উত্তেজনায় সিঁড়িতে চড়ে তাড়াহুড়োতে হাঁপিয়ে উঠেছি, আর পেয়েছি এই রকম মোহিত করা দৃশ্য। হোমস্টেতে না থাকলেও অনায়াসেই ঢুকে গেলাম ভেতরে। সামনের এই ওয়াচটারটি থেকে নাকি আশেপাশের দারুণ দৃশ্য পাওয়া যায়। যেমনটা শুনেছি, হ্যাঁ ঠিক সদৃশ্য অবর্ণনীয় ছবি প্রাণ ভরে দেখলাম গুরুং হোমস্টের এই ওয়াচটার থেকে। এই হোমস্টেতে থাকা খাওয়ার খরচ প্রতিদিন জনপ্রতি 1500 টাকা। হোমস্টের পেছনে রয়েছে আরও একটি চমক, একটি বসার জায়গা। একাকী সময় কাটানোর জন্য যদি কোনো স্থানকে বেছে নিতে হয়, তাহলে এই বসার জায়গাটি তার মধ্যে একটি। কোনো কিছুর কমতি নেই এই একদম প্রকৃতির মাঝে তৈরি করা এই বসবার জায়গাটিতে। মিনিট 20-25 হলো এখানটায় বসে রয়েছি। এই ভিউ পয়েন্টটা আপনার বলা যায় যে একদম আপনার শেষ পয়েন্ট, মানে যেখান থেকে আপনার এই ভিউটা পাওয়া যাচ্ছে। এরপরেই আপনার যেহেতু মহানন্দা আপনার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি শুরু হয়ে যাচ্ছে, তাই আপনার এইখান থেকেই আপনার যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা মানে একদিকে আপনার শিলিগুড়ি শহরের কিছুটা ভাগ দেখতে পাচ্ছি, সামনের এই যে পাহাড়ের একটা রেঞ্জ, আপনার এই দিকটা আপনার দার্জিলিং পড়ছে। আর যেহেতু বর্ষার সময়, তো এই হাইট যেহেতু রয়েছে এখানটায় আপনার বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে, যার জন্য এই জায়গাটায় বসে যে এতক্ষণ আছি আমি, তো বেশ ভালো ঠান্ডা লাগছে এখানটায়। সকালবেলায় আপনার এখানকার যে ফার্মিংগুলো রয়েছে, তো তাদের তো আওয়াজ পাওয়াই যাচ্ছে। আর তার সাথে যেহেতু এটা স্যাঞ্চুরির বিভিন্ন আপনার পাখিদের ডাক শোনা যাচ্ছে এখান থেকে। দূরে আপনার তিস্তার কিছুটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো একাকী সময় কাটানো এই ভিউ পয়েন্টটায় সত্যি এটা মানে দুর্দান্ত এই জায়গায় ভিউ পয়েন্টটা। গুরুং হোমস্টের এই হলেন মিস্টার গুরুং।
গুরুমজির সাথে কাটালাম কিছুক্ষণ। ऊपर जा रहा है। अच्छा, ये पाइपलाइन से ये आप मैं खोल दूंगा, ऊपर गया। পাহাড়ের মানুষ বলে কিনা জানি না, উনি কোনো রকম বিরক্তি না করে আমাকে হোমস্টের সব কিছু ঘুরে দেখালেন। এছাড়াও বলে দিলেন কোন রাস্তা ধরে কোথায় কি কি দেখবার আছে। সকালে জল ট্যাঙ্কিতে ভরা, এটাই মূলত ওনার কাজ। রিটার মানুষ, হোমস্টেটা দেখাশোনার দায়িত্বে আছেন ওনার ছেলে। বুকিংয়ের জন্য যোগাযোগ নাম্বার দেয়া থাকলো। হোমস্টেতে আরও নতুন কিছু রুম তৈরির কাজ চলছে। এই ভিউ পয়েন্টে চমৎকার রুম বানাচ্ছেন। এখানে থাকার ইচ্ছা থাকলেও পরবর্তী কোনো সময়ে যদি আরও একবার আসি শিটংয়ে। हो गया। গুরুমজি ওনার কাজ শেষে রেস্ট নিতে চলে গেলেন। আমিও চললাম আমার ঘুরে না দেখা আরও কিছু জায়গার উদ্দেশ্যে। মাঝে মধ্যে দৃষ্টিভঙ্গির তারতম্যে জায়গা বিশেষ থেকে ব্যক্তির রূপ পরিবর্তন হয়। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি তা যে কতটা ভিন্ন রকমভাবে স্বর্গিক তা কেবল এই ছবি দেখলেই বোঝা যায়। মেঘবিতান হোমস্টেকে বাঁ হাতে রেখে ওই দূরে সোজা দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তি, যা আপনাদের কালকে বলেছিলাম ঘুরে দেখাবো ও দেখব। এখন আমার গন্তব্য সেখানেই। বুদ্ধের মূর্তির এই জায়গাটি আমাদের হোমস্টে ও তার সাথে গুরুং হোমস্টে থেকে আরও কিছুটা উচ্চতায় অবস্থান করছে, এবং তাই কিনা জানি না এখান থেকে পারিপার্শ্বিক দৃশ্য যেন আরও কিছুটা খোলামেলা মনে হলো। সাথে ধার্মিক জায়গা, সেহেতু কোমল প্রভাময় নীরবতার ধ্বনি তো টেরই পেলাম। যারা একান্ত নিশ্চুপ জায়গা পছন্দ করেন তাদের জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না। আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে, এটি স্থানীয়দের ভাষায় পাঁচপোখরি নামে পরিচিত। ধার্মিক পবিত্রতার বিচারে খুবই উচ্চস্থানে মান্যতাপ্রাপ্ত। একধারে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আর একধারে শিটংয়ের এই গ্রামের জনবসতি, তার মাঝে রয়েছে এই পাঁচপোখরি। যদিও আমার চোখে পড়ল একটি পোখরি বা পুকুর, কিন্তু এই পোখরির পাশেই নাকি রয়েছে আরও বাকি কয়েকটি। ভোরের নির্মলতা কেটে গেলেও জায়গাটি এখনো জনমানসহীন। শুধুমাত্র মানুষ বলতে একাকী আমি। ইচ্ছা হচ্ছিল এই রাস্তা ধরে ভিতরে প্রবেশ করার, কিন্তু কোথাও যেন মন থেকে না যাওয়ার একটা অদৃশ্য বার্তা আসছিল। অনেক সময় পাহাড়ের এই রকম নির্জন স্থানে কিছু লোক নেশার কাজকর্ম করে থাকে, তাই আর কোনো ঝুঁকি নিলাম না। প্রায় আধ ঘন্টার কাছাকাছি এই কৌতুকময় সময় এই বুদ্ধমূর্তি ও পাঁচপোখরিতে কাটিয়ে হোমস্টেতে ফেরার রাস্তা ধরলাম।
সকালের চা হাতে পেলাম হোমস্টেতে পৌঁছানো মাত্রই। সকাল 8টার কাছাকাছি। ইতিমধ্যে চা বাগানের দিদিরা তাদের দৈনন্দিন চায়ের পাতা তোলার কাজ শুরু করে দিয়েছে। সকালের জলখাবার হোমস্টে থেকে দেয়া হবে, তাতে আরও কিছুটা সময় বাকি। তাই এবার পাঁচপুকুরি থেকে যে রাস্তাটা হোমস্টেকে ডান হাতে রেখে সোজা চলে গেছে সেদিকে চললাম। গুরুমজি বলেছিলেন ওইদিকে কয়েকটি হোমস্টে রয়েছে ও সাথে ওনাদের বাড়িও ওই দিকে। আমরা যেই শিলংয়ের যেই আপনার হোমস্টে রয়েছে যেখানে আমরা উঠেছি, এই হোমস্টে থেকে আরও উপরে আসলে যে হোমস্টেটা রয়েছে যেটা পাহাড়ের সবথেকে ওপরে, যেখানে আমার সবথেকে প্রিয় ব্লগার বা ইউটিউবার বলতে পারেন, আমি বলছি শান্তনুদার কথা, মিস্টার শান্তনু গাঙ্গুলি, যার ক্যামেরার লেন্সে উত্তরবঙ্গ প্রাণবন্ত। তার প্রতিটি গোপন পাহাড়ি গ্রামের অনুসন্ধান অভিভূত করে আমাকে ও তার অনুগামীদের। শিলংয়ের এই গ্রামে কয়েকদিন আগেই কামাল হোমস্টেতে দাদা এসে গেছেন। ইনি হলেন কর্ণধার কামাল গুরুং, যার নামে এই হোমস্টের অবস্থান সামনে বাধাহীন দৃশ্য, কোনো এক পরিষ্কার আবহাওয়ায় এই ধরনের কাঞ্চনতার সুস্পষ্ট ছবি উপহার দিয়ে থাকে এই হোমস্টে। আর একটা চা তৈরির সমস্ত বিবরণও পাওয়া যায় কমলজির নিজস্ব চা তৈরির ফ্যাক্টরি থেকে। कितने बजे से आपका हो जाता है, मतलब बनाने का आपका ये काम? ये हमारा 4 बजे से। ओह अच्छा, मैं सोचा कि थोड़ा लेट होगा, मैं आया था अच्छा तो। अच्छा, ये पूरा आपका सेटअप है यहाँ पे, और इधर आपका वो रिफाइन होता है ना ये? ऐसा होता है, मैं आपको डिटेल में बताता हूँ। सबसे पहले यहाँ पे ना जब प्लॉकिंग होता है तो मैं डिटेल में बता रहा हूँ क्या कैसे बनता है। अच्छा यहाँ पे गर्म करते हैं, जैसे मौसम ख़राब होता है तो गर्म करते हैं, हवा को मतलब नमी सुखाते देते हैं। उसके बाद यहाँ पे पत्ती रखता है, अच्छा पत्ती रख के जैसे प्लॉकिंग के बाद यहाँ पत्ती रखता है, तो यहाँ पे फिर क्या करता है इसको सुखाते हैं, मतलब लगभग 50% वेल्डिंग बोलता है उसको। यहाँ पे हवा देके मतलब नॉर्मल हवा चाहिए, जैसे इतना गर्म भी नहीं होना चाहिए। कितना दिन आपका रखना पड़ता है या कितना टाइम? लगभग ये 8-9 घंटे में हो जाता है। 8 कल शाम को रखा था तकरीबन 5 बजे, रात को 4 बजे तक ये लगभग 50 to 60% सूख गया। सूख गया। सूखने के बाद फिर हम लोग क्या करते हैं, उसको उठा के इसको ट्रक बोलता है, अच्छा ट्रक बोलता है, नीचे से हवा आता है गर्म हवा। और ये रोलिंग मशीन, ये वाला रोलिंग मशीन है, इसमें हम लोग क्या रोल करते हैं। अभी भी खत्म हो गया रोल करके, अच्छा, अभी भी खत्म हो गया। अभी पहले कर रहे थे आप? कर रहे थे, जैसे आपको मैं दिखा देता हूँ। इसको मतलब पूरा वीडियो बनाना है तो थोड़ा टाइम लगेगा, तो इस तरह से थोड़ा पीछे रखिए। ये रोलिंग होता है, अब ये रोलिंग हो गया। हाँ? रोलिंग होने के बाद हमारा छोटा सा डायर मशीन है, जैसे ये ऐसे घूमता है, ये देखो। ऐसे घूम के ऊपर से गर्म हवा के
ये सूखता है। इसका काम क्या है, मतलब क्या सुखाना, पूरा सिर्फ 100% सुखाना यहाँ पे सुखाना है। सूखने के बाद वैसे बन जाता है। ऐसा? और ये रेडी है पूरा आपका? नहीं रेडी नहीं हुआ अभी, अब इसको शॉर्टिंग में भेजना है। शॉर्टिंग में जैसे এটি ফ্যাক্টরির নিজস্ব জেনারেটর। ফ্যাক্টরি দেখে তৈরি হওয়া চাও দেখালেন কামালজি। 1500 টাকা ও 2000 টাকা কেজির চা পাওয়া যায় ওনার কাছে। এখানে যে কেউ এসে চা টেস্ট করে দেখতে পারেন। কামালজি দারুণ উৎসাহের সাথে আমাকে পরিচয় করাতে বার করলেন চা টেস্টিংয়ের সামগ্রী। और पानी आपका डालने के बाद कितना टाइम तक रखेंगे आप इसको? ये 2 मिनट रखेंगे। अच्छा, फर्स्ट फ्लश में और सेकंड फ्लश में वो भी 2 मिनट उसी हिसाब से बने। 2 मिनट में ही आपका हो जाता है। দুটি কাপে ছিল দু ধরনের চা পাতা। প্রথমে চা পাতা দিয়ে গরম জল ঢেলে 2 মিনিটের অপেক্ষা। প্রথমে বললেন গন্ধটা নিতে, আর তারপর চা কিভাবে টেস্ট করতে হয় সেই পদ্ধতি অনুসরণ করতে বললেন। আমি 2000 টাকার চা পাতার কিছুটা বাড়ির জন্য নিয়েছিলাম। চাইলে কুরিয়ারও করে থাকেন ওনারা, জানালেন কামালজি। কামালজির সাথে ঘণ্টাখানেক সময় কাটিয়ে হোমস্টেতে ফেরা মাত্রই আমাদের সকালের জলখাবার তৈরি। খাবারের স্বাদের পেছনে থাকা এই প্রশান্তদা ও হোমস্টের প্রতিটি সদস্যের আপ্যায়ন, যত্ন ও ব্যবহার পর্যটকদের যে আকর্ষণ করবে, যেমনটা আমাদের করেছিল, তা নিশ্চিতভাবে বলতে পারি। সিটাং ঘুরে এদিন আমরা ফেরার জন্য রওনা দিয়েছিলাম। গন্তব্য ছিল নিজেদের বাড়ি, তাও সেটা একদিনের ব্যবধানে। কেমন ছিল সেই জার্নি, তার অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছি পরবর্তী পর্বে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এই এপিসোডটা, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।